আমরা একটু ক্লাসে দেখি মনোযোগী হই। আমি তো গত ক্লাসে আর আপনাদের সামনে হাজির হতে পারলাম না যে কোনো কারণে। যাই হোক, স্যার তো একজন আসিল মনে হয়, অভাব তো আর নেই, একজন তো ক্লাস নিয়েছিল। যাই হোক, আমরা আজকে আমাদের কার্বোভেজ সম্পর্কে আজকে আলোচনা হবে। কার্বোভেজ হলো এক কথায়, কার্বোভেজ বললে আমাদের চিনবে, কার্বোভেজ বললে সব ডাক্তার চিনবে যে কার্বোভেজের কথা বলা হচ্ছে, কিন্তু কার্বোভেজিটেবলস একটা কথা, পুরো নাম। কিন্তু আমরা কার্বোভেজ বললে আমাদের ফার্মেসি ঔষধ দিতে পারবে এবং সবাই জানে যে কার্বোভেজ, সমস্যা নেই, আপনারা কার্বোভেজই বলবেন। তো কার্বোভেজ সম্পর্কে আমাদের আজকে আলোচনা হবে। আমরা যেগুলো ঔষধগুলো পড়াবো, ঔষধগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা ঔষধের, আমি সব দিনই বলি যে আমরা মূল ঔষধের মূল লক্ষণ যেটা আছে, এর প্রধান প্রধান দিকগুলো আমরা আলোচনা করব। প্রধান দিকগুলো আমাদের আলোচনা করা থাকলে আপনাদেরও মনে থাকবে। আর প্রধান দিক যখন আমরা বুঝতে পারবো না, তখন কিন্তু এই হোমিওপ্যাথি খুব কষ্টকর চিকিৎসা বিজ্ঞান। যদিও এখানে সহজ কোনো পদ্ধতি নাই, তবুও আপনারা নতুন শিক্ষার্থী হিসাবে আমরা আধুনিক কায়দায় একেবারে সুন্দর করি, সহজ সরলভাবে এর প্রধান প্রধান দিক নিয়ে আমরা প্রত্যেকটা ঔষধের প্রধান দিক নিয়ে আমরা আলোচনা করি। আসলে কথা হলো, প্রত্যেকটা ঔষধের প্রধান দিক যে তার যে লক্ষণগুলো আছে, সেই লক্ষণগুলো যদি আমাদের মনে থাকে আমরা চিকিৎসা করতে পারবো। যদি আমরা একটা ঔষধের ভিতর একাধিক ঔষধ আমরা আপনাদের ওর ভিতরে আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে সব মিলিয়ে ভুলাই যাবে, ভুল হয়ে যাবে, আপনাদের শিখতে কষ্ট হবে। কারণ এখন সহজ কিভাবে হয় আমরা সেই পদ্ধতি, এখনকার যুগেও কিন্তু সহজ পদ্ধতিটাই মানুষ খোঁজে, তাই না? তো আমাদের কার্বোভেজ ঔষধের প্রধান প্রধান লক্ষণ নিয়ে, প্রধান প্রধান চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওর অনেক আলোচনা আছে, কিন্তু আমরা সব আলোচনা করব না। আমরা যেগুলো বিশেষ প্রয়োজন লাগে আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আমরা বাদ বাকি দেখে নিলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? কার্বোভেজ ঔষধের কথা হলো রোগ ভোগের বা স্বাস্থ্যহানির অতীত কাহিনী, রোগ ভোগের বা স্বাস্থ্যহানির অতীত কাহিনীর কথা বলে। যেমন আমরা এই বিষয়টা একটু আলোচনা করলে আমরা বুঝতে পারবো। চেম্বারে আসি অনেকে বলে, ডিসপেন্সারিতে আসি বলেন যে ডাক্তার সাহেব, আমার একবার ডায়রিয়া হয়েছিল বা কলেরা, পাতলা পায়খানা, সেই রোগ হওয়ার পর থেকে আমার কিন্তু এই কানে ভালো শুনতে পাই না। এটা কি বোঝায়? রোগ ভোগের অতীত ইতিহাস বা কাহিনী। কার্বোভেজের রোগে এরকম কথা বলবে এসে, তখন বুঝতে হবে কার্বোভেজের রোগ এটা। বা বলবে ডাক্তার সাহেব, আমার একবার টাইফয়েড জ্বর হয়েছিল, টাইফয়েড হওয়ার পর থেকে আমার কিন্তু এই কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, কি মাথা ঘোরে, কি কানের ভিতর ভো ভো করে, কানে ভালো শুনতে পায় না। তাহলে এটা কি রোগ ভোগের অতীত ইতিহাসের কথা না, অতীত কাহিনী? দেখবেন কিছু রোগী এরকম বলে এসে যে আমি যে ওই একবার বৃষ্টিতে ভিজেছিলাম, ভিজার পরে আমার এই রোগটা সেই থেকে শুরু হয়েছে। এটা হলো এরকম কথা বলবে। রোগ ভোগের অতীত ইতিহাস, অতীত কাহিনী যখন বলবে, তখন আমরা বলবো নিশ্চয়ই একে একটু কার্বোভেজ দেওয়ার প্রয়োজন। এই জিনিসটাকে আপনাদের ভিতরে পৌঁছাইছে, এরকম কথা আছে না? আমি যে একবার আমার পায়ে একটা আলপিন পিন ফুটলো, ট্রেক আছে না, ফোটে না এগুলো, তার থেকে আমার এই ক্ষতটা সৃষ্টি হয়েছে। এই ক্ষত আর ভালো হইল না, ফুটেছিল অনেক আগে, 2 বছর 5 বছর 7 বছর আগে। ডাক্তারের সঙ্গে এসে বলতে, ডাক্তার সাহেব আমার এটা হওয়ার পর এই সমস্যাটা, তখন বুঝতে হবে ওই রোগ ভোগের অতীত কাহিনী এখানে আছে। তখন আমরা বলবো এখানে কিসের কথা বলতেছে?
তাহলে এই পয়েন্টটাকে আমরা পরিষ্কার হয়ে গেছি, আর কি অসুবিধা এটাই। দেখ, এবং হিমাঙ্গ অবস্থায় ঘর্ম ও বাতাসের জন্য ব্যাকুলতা, সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে, হাত পা হাঁটুর নিচে সব ঠান্ডা, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, একেবারে বরফের ন্যায় হিমাঙ্গ। অথচ এই রোগী ঘর্ম সমস্ত শরীরে কিন্তু গা ঘেমে যায়, এবং বাতাসের জন্য সে ব্যাকুলতা করে, আমাকে বাতাস দাও, বাতাস দাও, আমাকে একটু বাতাস করো, বাতাস করো, এই ধরনের কথা বলে রোগীরা। তখন আমাদের কি মনে করতে হবে? এই পয়েন্টটা কিন্তু পরিষ্কার করে দিলাম। দেখা যাচ্ছে রোগী একেবারে বলা যায় কি শেষ মুহূর্ত, পতন অবস্থায় পরিণত হয়, হাত পা একেবারে বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। বলে না মানুষ যেহেতু একেবারে ঠান্ডা হয়ে গেছে, দেখলাম, তাই না? এই ঠান্ডা অবস্থাটাই দেখা যাচ্ছে সমস্ত শরীর, মাথা পা হাত সব ঠান্ডা, অথচ আবার গা ঘামতেছে, এবং বাতাসের জন্য সে ছটফট করছে, ব্যাকুল যে আমাকে একটু বাতাস করো, আমাকে একটু বাতাস করো, বাতাস দাও। জানেন কিসের বাতাস? পাখার বাতাস। তখন তো আর এই ফ্যান ছিল না, এই ম্যাথমেটিক্যাল যখন আবিষ্কার হয়েছে আমার মনে হয় ফ্যান তখন ছিল না, সিলিং ফ্যান। হাত পাখার বাতাস চাচ্ছে, আর হাত পাখার বাতাস কিন্তু কারোভাবে চাই, এটা সঠিক আছে। সিলিং ফ্যানের তলে ভিতরে নিচে থাকলে ওই বাতাস ওর ভালো লাগবে না, হাত পাখার বাতাস করতে পারে। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা কিন্তু পরিষ্কার হয়ে গেছি। কখনো কখনো দেখা যায় এরকম হিমাঙ্গ অবস্থায় রোগী যখন একেবারে পতন হয়ে যায়, পতন অবস্থায় পরিণত হয়, হাত পা ঠান্ডা হয়ে যায় বরফের ন্যায়, অথচ ঘর্ম শরীরে বাতাসের জন্য ব্যাকুলতা। এবং এই রোগী তখন মানুষ মনে করে এই রোগীটা মনে হয় আর হবে না, ডাক্তারও ভয় পেয়ে যায়, ডাক্তারও চিকিৎসকও ভয় পায়। তো এই পতন অবস্থায় যদি কার্বোভেজ কাউকে দেওয়া যায়, সে নূতন করে আবার জীবন লাভ করে। পতন অবস্থাটা ওই যে বললাম একেবারে শেষ মুহূর্তে, হাত পা ঠান্ডা হয়ে যায়, গা ঘামে, এবং আবার সে পাখার বাতাস চাচ্ছে, বাতাসের জন্য ব্যাকুল হয়ে যাচ্ছে, এটাই পতন অবস্থা। এই সময় যদি তাকে কার্বোভেজ দেওয়া যায়, তো এখানে ডাক্তার যদিও চিকিৎসা দিতে ভয় করে, কিন্তু দিলে ওই রুগীটা পুনরায় জীবন লাভ করে, সুস্থ হয়ে যায়, এরকম কথা ওখানে লেখা আছে। তাহলে এটা হলো কার্বোভেজের দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো পেটে অতিরিক্ত বায়ু জমে ঢেকুরে উপশম। পেটে অতিরিক্ত বায়ু জমে, ঢেকুরে উপশম হয়, এবং বায়ুতে উপশম হয়, কিঞ্চিত উপশম হয়, আছে, সেটা এখানে আছে। দেখা যাচ্ছে এই রোগী কিন্তু দীর্ঘদিন বিভিন্ন ধরনের গুরুপাক, ভালো ভোজন বিলাসী করার পর দীর্ঘদিন খেয়ে ওর ওই পাকস্থলী কিন্তু আর হজম করতে পারে না। এখন যাই খায় সেটা মনে করেন ওই সমস্ত পেটের ভিতরে ওর গ্যাস্ট্রিক অর্থাৎ গ্যাসে ভরে যায়। তখন কিছুটা মুখ দিয়ে আর কিছুটা দেখা আছে মলদার দিয়ে কিছুটা গ্যাস বেরোয় গেলে সে একটু উপশম বোধ করে। এটা হলো কার্বোভেজের লক্ষণ, এটা হলো কার্বোভেজ। চতুর্থ পয়েন্ট, জ্বালা ও রক্তস্রাব। কার্বোভেজের রোগীর জ্বালা থাকে, এবং কখনো কখনো কোনো না কোনো জায়গা থেকে রক্তস্রাব হতে পারে, পতন অবস্থায় রক্তস্রাব হতে পারে, শরীরের যে কোনো স্থান থেকে রক্তস্রাব বের হতে পারে। এটা হলো কার্বোভেজের লক্ষণ। তো কার্বোভেজ সম্পর্কে আমরা যে জিনিসটা জানলাম, যে কার্বোভেজের আরও কিছু লক্ষণ আছে, সেটা আমরা বলি এখন। পঞ্চম পয়েন্ট, যে সমস্ত খাবার খেলে তার রোগ বৃদ্ধি পায়, ওই খাবারের প্রতি তার আগ্রহ আছে। তেমন কেউ এখানে আছেন না? সুন্দর সুন্দর।
দেখেন, আমরা যদি এই ধরনের কথাগুলো না শিখে যেতে পারি, ভালো ডাক্তারের চেয়ারে বসা যাবে না। আপনি এইটুকু কথা শিখে যদি ডাক্তারি করতে পারেন, আপনার এইটা বেসিক, একেবারে মূল। দেখেন, এরকম আমি যে কথাগুলো বলি এটার বাইরে বাইরের কিছু না, মেডিকেলের এই কথাগুলো রয়েছে। আর এই জিনিসগুলো আমাদের ভিতরে যদি প্রবেশ না করে আমরা ডাক্তারি, আপনি প্রশ্ন করবেন রোগীর কাছে, যে রোগীকে বলবেন আপনার কি কোন খাবার খেলে বেশি বৃদ্ধি হয়, তো বলবে ডাক্তার সাহেব আমার ওই নোনা মাছ আছে না, ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা হয়। এই কার্বোহাইড্রেট আছে দেখবেন, ইলিশ মাছ খেলে আমার আরও বেড়ে যায়। ইলিশ মাছ আমি খেতে আমার খুব ইচ্ছা, কিন্তু খেলে তো আমি সহ্য করতে পারি না। হ্যাঁ, আমার মোটামুটি যে খাবার খেলে ওর রোগ বৃদ্ধি হয়, ওই খাবারের প্রতি ওর লোভও বেশি, এবং খেয়ে বসে, খাবে, খেলে আবার ওই অসুস্থ হয়। তাহলে এটা আমার একটা ভালো একটা পয়েন্ট। একটা পঞ্চম পয়েন্ট শিখলাম যে কার্বোহাইড্রেট যে খাবার খেলে সেই খাবারের প্রতি ওর চাহিদা বেশি। ষষ্ঠ পয়েন্ট, শীত ও সহ্য করতে পারে না। আবার এরকম ওষুধ কিন্তু আমাদের মেটামেটিকায় খুব কমই রয়েছে। শীত সহ্য করতে পারে না, আবার গরমও বেশি সহ্য করতে পারে না। এই ঔষধ অনলি মানে এই কার্বোভেজটাই বেশি, আর খুব ওষুধ এই ধরনের কথা বলে না, খুব কমই আছে, যদিও থাকে কিন্তু সেটা কম। তবে কার্বোভেজটা এখানে মেজর, যে শীতও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না। সমাচার লিখলে হবে না, ক্লাস শুনে পরে লিখবেন, সারাদিন থাকবেন না, অসুবিধা নেই। এই কথাগুলো শিখলে আপনাদের প্রিন্ট হয়ে যাবে প্রিন্টারে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাদের একটা মেমোরি দিয়েছেন। এই মেমোরি, আপনার মেমোরি কত জিবি আছে না? আমাদের কোনো জিপি নেই এখানে, আছে? কত জিবি লাগবে আপনার? এখন বোঝেন। আপনারা এইটা প্রিন্টারে প্রিন্ট করে নিয়ে যান, আছে না? আমরা অনেক ছোট অবস্থায় অনেক কবিতা মুখস্থ করি, তা আজও মুখস্থ আছে, যায় না। আমরা যদি এই ক্লাসটা মনোযোগের সাথে শুনি, হোমিওপ্যাথি কিন্তু খুব খুব কষ্ট করে শিখতে হয়। হোমিওপ্যাথি খুব কষ্ট করে শিখতে হয়। হোমিওপ্যাথি যারা কষ্ট করে শেখে তারা এখান থেকে মোটামুটি ভালো জায়গায় পৌঁছায়। যে কষ্ট করে না তার দ্বারা খুব বেশি ভালো করা সম্ভব হয় না, এবং এখানে খুব মেধা শ্রম দেওয়া লাগে। তো আমরা যেখানে বলতেছিলাম যে কার্বোভেজ আপনার শীত এবং গরম দুটোই তার অপছন্দ, শীতও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না। তা আমরা এই যে পঞ্চম পয়েন্টগুলো আমরা দেখলাম, এগুলোকে আপনাদের ভালো লাগছে, মনে পড়ে যে আমরা যে কথাগুলো, এই কথাগুলো সচরাচর আমাদের অঞ্চলে হয়, আমাদের এলাকায়, আমাদের সমাজে এগুলো কথা আছে, এই কথাগুলো বলে লোক। এই পঞ্চম পয়েন্ট পর্যন্ত যে কথাগুলো বলে এগুলো বলে। তো আমরা এখন কার্বোভেজ সম্পর্কে লিখে দেব। আপনারা খাতা রেডি করেন, আমরা লিখে দেব। লেখেন লেখেন। এক নম্বর পয়েন্ট দেন, কার্বোভেজ চেনার উপায় বা কার্বোভেজের প্রধান প্রধান যে লক্ষণ আছে এগুলো লেখেন। এক নম্বর পয়েন্টে লেখেন, স্বাস্থ্যহানির অতীত কাহিনী। এটা একে গেল, স্বাস্থ্যহানির অতীত কাহিনী। দুই নম্বর, হিমাঙ্গ অবস্থায় ঘর্ম ও বাতাসের জন্য ব্যাকুলতা, অর্থাৎ ঠান্ডা হয়ে গেছে, তার ভিতরে গা ঘামে এবং বাতাসের জন্য রোগী খুব ব্যস্ত হয়ে যায়। হিমাঙ্গ অবস্থায় ঘর্ম ও বাতাসের জন্য ব্যাকুলতা, হিমাঙ্গ অবস্থায় ঘর্ম ও বাতাসের জন্য ব্যাকুলতা।
ঘর্ম হয় ঘা ঘামে লিখেছেন। হিমাঙ্গ অবস্থায় ঘর্ম ও বাতাসের জন্য ব্যাকুলতা। 3 নম্বর পয়েন্ট, পেটে অতিরিক্ত বায়ু জমে ঢেকুরি উপশম। পেটে অতিরিক্ত বায়ু জমে ঢেকুরে উপশম, 3 নম্বর পয়েন্ট। ঢেকুর উপশম এই কথাটা লিখে এরপরে একটু জুড়ে দিচ্ছি আমি, বুঝতে সুবিধা হবে। লেখেন পচা দুর্গন্ধযুক্ত ঢেকুর, পচা দুর্গন্ধযুক্ত ঢেকুর, এরকম রোগী বলবে। অর্থাৎ ও হজম করতে পারে না, তো পেটের ভিতরে থেকে ওটি পচে যায়, ওই পচাটা ওর মুখ দিয়ে ওঠে, ডাইজেস্ট ভালো না, পরিপাকতন্ত্র ওর ভালো কাজ করে না, যার কারণে ওটা ওখান থেকে পচাটা উঠে ওর মুখ দিয়ে ওঠে, গন্ধ পায়, এবং পাশে কেউ থাকলে গন্ধটা তার কাছে পৌঁছায় যায়। পচা গন্ধ, গুমো 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 পচা বলে না, গুমো পচা বললে লেখান, ওখানে সমস্যা নেই, আপনাদের সুবিধা হবে বুঝতে। দেখেন হোমিওপ্যাথির এই তথ্য উপাত্তগুলো জোগাড় না করতে হলে ভালো ডাক্তারি কিন্তু করা যায় না। রোগীর কাছে আপনাদের এই ধরনের প্রশ্ন করা লাগবে, গ্যাস্ট্রিকের রোগী আসলে, যে এরকম হয় কি আপনার, যদি বলে হয় তাহলে আপনার এই ট্রিটমেন্ট এটা কার্বোভেজ। আপনি যদি আন্দাজের ফেরে ঔষধ দেন কিন্তু কাজ হবে না, হয়তো একটা দূরে হতে পারে, কিন্তু সেটা তো আর আন্দাজের চিকিৎসা, আন্দাজে তো আর করার জন্য এখানে আসা না। জিনিসটা আপনাদের ভালো করে বুঝতে হবে যে এক একটা ঔষধের এক এক রকম স্বতন্ত্র লক্ষণ আছে, বৈশিষ্ট্য আছে, আমরা সেইভাবে ট্রিটমেন্ট দেব, আমাদের রোগী চিকিৎসা হবে। কারণ বইতে তো আর মিথ্যা লিখিনি, বই তো আর আমরা লিখিনি, বই তো মহামানব বড় জ্ঞানী গুণীরাই বই লিখেছেন, আমরা সেই বইগুলো তো পড়ি, আপনাদেরও সেইগুলো পড়াই। লিখেছেন? চতুর্থ পয়েন্ট দেন। চতুর্থ পয়েন্ট, জ্বালা ও রক্তস্রাব। জ্বালা ও রক্তস্রাব, জ্বালা ও রক্তস্রাব দেখা যাচ্ছে সে অসুস্থ হয়ে গেছে, হওয়ার পরে শরীর থেকে জ্বালা হতে পারে, এই জ্বালা কিন্তু পাখার বাতাস দিলে মজা হবে, এবং নাক কান চোখ মলদ্বার ইত্যাদি থেকে রক্তস্রাব, দাঁত দিয়ে দেখা দাঁতের গোড়া আলগা হয়ে যায় অনেক সময়, সেখান থেকে ব্লাড জমে, হ্যাঁ সেখান থেকে রক্ত আসতে পারে। রক্তস্রাব, রক্তস্রাবের ট্রিটমেন্টটা এখানে দেওয়া যায়। রোগী দুর্বল হয়ে যায়, দেখা যায় সেই নার্ভগুলো যেখান থেকে আপনার ব্লাড আসে, ব্লাড ধরে রাখতে পারে না, ওখান থেকে রক্ত আসে, আমি সেখানে ট্রিটমেন্টটা দিতে পারবো। ঠিক আছে, যাক, তারপর লেখেন জ্বালা ও রক্তস্রাব লিখেছেন। তারপর লেখেন শীত, শীতও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না। হ্যাঁ, পরবর্তী পয়েন্ট 5 নম্বর, শীতও সহ্য করতে পারে না, গরমও সহ্য করতে পারে না। লিখেছেন? দেখেন ছয় নম্বর লেখেন, ষষ্ঠ পয়েন্ট, রোগী পাখার বাতাস চাই, কথাটা লেখেন। এবার একটা অতিরিক্ত পয়েন্ট দিয়ে দিলাম, রোগী পাখার বাতাস চাই। লিখেছেন? রোগী পাখার বাতাস চাই। লেখেন রোগীর ভূতের ভয় থাকে। পরবর্তী পয়েন্ট, ভূতের ভয় ও মৃত্যু ভয় এখানে আছে।
ভূতের ভয় বা মৃত্যু ভয় আছে এই রোগীর, থাকে। বুঝলেন? তো আমরা এবং আর একটা পয়েন্ট দেন, সন্ধ্যাকালে স্বরভঙ্গ, সারাদিন ভালো থাকে কিন্তু সন্ধ্যার দিকে স্বরভঙ্গ, গলা ভেঙে যায়। গলা ভাঙা বোঝেন? দেখেন সন্ধ্যাকালে স্বরভঙ্গ, দেখেছেন? তারপর লেখেন আর একটা পয়েন্ট নেন, কলেরা বা ডায়রিয়ায় হিমাঙ্গ অবস্থায় ঘর্ম, ঘর্ম 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 মানে ঘাম, হ্যাঁ ঘর্ম, হ্যাঁ কলেরা বলতো, এখন তো কলেরা বলে না, এখন ডায়রিয়া বলে। এবং ওখানে লেখেন পচা দুর্গন্ধযুক্ত পায়খানা, ওই লাইনে জুড়ি দেন ওখানে। শেষ। আমরা কি কার্বোভেজ চিনতে পারলাম? এখনো চিকিৎসায় যায়নি, তবে কার্বোভেজের কথা আমাদের এখন মনে পড়বে। আলোচনা তো এটুকু হইল, 6-7টা পয়েন্ট মনে হয় হয়েছে। কার্বোভেজ সম্পর্কে আমাদের মনে হয় পায়খানা হয়েছে। তো এটা হলো কার্বোভেজ। আর একটা পয়েন্ট দিলে দেওয়া যায়, সেটা হলো এই, আপনার দেন, সেটা হলো মানুষ কিন্তু যখন যৌবন অতিক্রম করে, মানুষ কিন্তু এই আমাদের নিজেরাই আমাদের শরীরে পারে অত্যন্ত অত্যাচার, তাই না? আমরা অত্যন্ত অত্যাচার করি, খাওয়াই দাওয়াই চলাই ফিরাই বিভিন্নভাবে, তাই না? অত্যাচারজনিত শারীরিক সমস্যা লেখেন, অত্যাচারজনিত শারীরিক সমস্যা লেখেন, তাহলে আপনারা সব মিলিয়ে বুঝতে পারবেন। দেখা যাচ্ছে আপনি মনিরামপুর আসলেন, এসে দেখা যাচ্ছে আপনি বলতেছেন আমি 1 কেজি রসগোল্লা খেতে পারি, কারণ আপনার তখন যৌবন, তো এটা সম্ভব। ঠিক আছে, খেয়ে আপনার একটা সমস্যা হইল, আপনি 10 পিস মাংস খেয়ে ফেললেন, 200 গ্রাম ভাজা খেয়ে ফেললেন, তাই না? এটাকে শরীরে অত্যাচার বলে, অনিয়ম, যেটা শারীরিক সমস্যা লিখলে আমরা বুঝিয়ে নেব ওটা। তো আমরা কার্বোভেজের প্রধান যে লক্ষণ ছিল আমরা ওখান থেকে লিখে দিয়েছি। অনেক লক্ষণ এখন আছে, কিন্তু আপনারা ওগুলো প্রয়োজন বোধ হবে না আপনাদের এটাই মেন। এটা আপনাদের কাছে থাকলে আপনারা ডাক্তারি করতে পারবেন, সমস্যা হবে না। তো আমরা চিকিৎসা লিখি, এবার চিকিৎসা লিখি ওই উপরোক্ত লক্ষণের সাথে যে সমস্ত রোগীর মিলে যাবে, মিলে গেলে যে চিকিৎসাগুলো দেওয়া যাবে সেই চিকিৎসা সম্পর্কে আমরা লিখবো। এখন চিকিৎসা লিখি, প্রথমে লিখবো গ্যাস্ট্রিক বা গড় হজম, গ্যাস্ট্রিক বা গড় হজম লিখব। গড় হজম বোঝেন? হজমের বদ হজম, গড় হজম, হজমের যেটা বিপরীত ওটাকে গড় হজম বলে নাকি? তো আমরা গ্যাস্ট্রিক বা গড় হজম লিখি। কার্বোভেজ ঔষধ কিন্তু নূতন এবং পুরাতন রোগে ভালো কাজ করে, খুব ভালো ঔষধ, কিন্তু নূতন রোগেও কাজ করে আবার পুরাতন রোগেও কাজ করে। তো আমরা লিখি নূতন পুরাতন পেটের পীড়া বা গ্যাস্ট্রিক। না, ওই আপনি একটু আলোচনা, একটু ব্যাখ্যা দেন, তাহলে বুঝতে সুবিধা হবে না। নূতন পুরাতন পেটের পীড়া বা বদহজম
ওই পয়েন্ট একটা এর ভিতর নিয়ে আসা লাগবে। পেটে অতিরিক্ত বায়ু জমে, হ্যাঁ, পেটে অতিরিক্ত বায়ু জমে, দুর্গন্ধযুক্ত পচা ঢেকুর। পেটে অতিরিক্ত বায়ু জমে, দুর্গন্ধযুক্ত পচা ঢেকুর ওঠে, এবং ঢেকুর ও বায়ুতে কিঞ্চিৎ উপশম হয়। কথাটা লেখেন, ঢেকুর ওঠে এবং ঢেকুরে বা বায়ুতে কিঞ্চিৎ উপশম বোধ করে, একটু উপশম হয়, ভালো লাগে। হ্যাঁ, ঢেকুর এবং বায়ুতে কিঞ্চিৎ উপশম হয়। আমি আর একটু ব্যাখ্যা দেবো ওখানে। এবং যে খাবার খেলে অসুখ বৃদ্ধি হয় সেই খাবারের প্রতি ইচ্ছা করে। কথাটা লেখেন, তাহলে গ্যাস্ট্রিক পয়েন্টে আমাদের সুবিধা হবে এটা বুঝতে। হ্যাঁ, সেই খাবারের প্রতি আসক্ত হয়, চাহিদা বেশি হয়, লোভ হয়, খেলে কিন্তু সহ্য করতে পারে না। এই লক্ষণে 30 শক্তি দেন, 30 অথবা 200 শক্তি, দিনে 2 থেকে 3 মাত্রা। উপশম হলে ওষুধ সেবন বন্ধ থাকবে। দুই থেকে তিন মাত্রা 2 থেকে 3 মাত্রা 2 থেকে 3 মাত্রা দেন। ওষুধ সমস্যা তো অনেকদিন, একটু ওষুধ খাবে কিছুদিন। ঔষধ খাওয়াকালীন যদি একটু মনে হয় ভালো, রুগীকে বলে দেবেন 230 অথবা 200 দেন এখানে, দিনে 2-3 মাত্রা। উপশম হলে ওষুধ সেবন বন্ধ থাকবে, দেখবেন আস্তে আস্তে ওষুধে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওই লক্ষণগুলো মিললে আপনারা দেবেন। হ্যাঁ, এখন কথা শোনেন, রুগীকে ঔষধ দেওয়ার পর ঔষধ তো দেবেন আপনারা, আপনাদের একটা দায়িত্ব তো আছে না, যে তাকে খাদ্য খাবার সম্পর্কে তো সচেতনতা করে দেওয়া আমাদের কর্তব্য। নাই ও সবই খাবে, আপনি ট্রিটমেন্টও দেবেন, কখনো কখনো এগুলো হয় না। তার কারণ তার পাকস্থলী পরিপাকতন্ত্র তো একেবারে শেষ হয়ে গেছে, ওই যে বলেছে না পতন অবস্থা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা তাকে একটু খাদ্য খাবারের কথা বলবো, যেটাই আপনার সমস্যা হয় এটা আপনি একটু বর্জন করবেন, বলে দেবেন। আমরা গ্যাস্ট্রিক বুঝে ফেলেছি, তাই না? হ্যাঁ, তো গ্যাস্ট্রিক সম্পর্কে আমাদের ধারণা জন্মাই গেছে। 2 নম্বর পয়েন্ট যান, চিকিৎসা করতেছি কিনা, এখন চিকিৎসার কথা বলা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট যান, দেখেন পাতলা পায়খানা দেখেন, পচা দুর্গন্ধযুক্ত পায়খানা, দেখেন পচা দুর্গন্ধযুক্ত পায়খানা, এটা হাইফেন দিয়ে লেখেন। হাত পা ঠান্ডা হয়ে যাওয়া এবং কপাল ঘামে, হাত পা ঠান্ডা হয়ে যায় এবং কপাল ঘামে, এবং পাখার বাতাস চাই। এখানেও দেন 30 শক্তি অথবা 200 শক্তি, দিনে 4 মাত্রা। অবস্থার উন্নত হলে ওষুধ সেবন বন্ধ থাকবে, বলে দেবেন।
অবস্থার উন্নতি হলে ঔষধ সেবন বন্ধ থাকবে। দেওয়া যাবে, সমস্যা নেই। কারণ কি, হ্যাঁ, কেন, এটা হলো অ্যাকুইট ডিজিজ, বুঝছেন? পাতলা পায়খানা তার মানুষের দীর্ঘদিন চলে না, চলে? এটাকে বলা হয় অ্যাকুইট ডিজিজ, তরুণ পীড়া। তরুণ পীড়ায় একটু ঘন ঘন ডোজ দেওয়া যায়। রুগীকে বলবেন উপশম ভালো লাগলে ওষুধ সেবনটা কমায় দেবেন, ঠিক আছে? তারপরে যান পরবর্তী পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট যান। টাইফয়েড, টাইফয়েড জ্বর। টাইফয়েড জ্বর যান, একটা পয়েন্ট দিয়েছেন, টাইফয়েড, টাইফয়েড জ্বর লেখেন। টাইফয়েড জ্বরে একটু ব্যাখ্যা দেন। টাইফয়েড জ্বরে সুনির্বাচিত ঔষধ সেবনের মাঝে মধ্যে, একটা ঔষধ নির্বাচন করেছেন টাইফয়েডের জন্য, সেটা চলছে, কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট আসতেছে না। কারণ রুগী তো টাইফয়েড হলে তার সমস্ত শরীর কিন্তু একেবারে নিস্তেজ হয়ে যায়, বিকল হয়ে যায়, কোনো জায়গায় বাদ থাকে না বিকল হতে। নির্বাচিত ঔষধের মাঝে মধ্যে কার্বোভেজ সেবন করাইলে দ্রুত আরোগ্যের দিকে যায়। কথাটা লিখে নেন, আপনাদের বুঝতে সুবিধা হবে এভাবে লিখলে। সুনির্বাচিত ঔষধের সেবনকালীন আপনি একটা ওষুধ দিয়েছেন, মাঝে মধ্যে কার্বোভেজ দেবেন 2-1 মাত্রা করে, দিলে রুগী তাড়াতাড়ি, ওর যে পতন অবস্থায় চলে গেছে, আস্তে আস্তে কিন্তু সতেজতা আসবে ওর ভিতরে, দ্রুত আরোগ্য হয়। তাহলে আমরা টাইফয়েড চিকিৎসা দিচ্ছি, মাঝে মধ্যে আমরা যদি কার্বোভেজ দিই তাহলে আমাদের কি হবে, রুগীরা তাড়াতাড়ি সুস্থ হবে। কারণ ওখানে জীবনের শক্তি কিন্তু অনেক হ্রাস পেয়েছে, যার কারণে কার্বোভেজ দিলে কি হবে, ওর হ্রাসকৃত যে জীবন, ওর যে ম্যান পাওয়ারটা আস্তে 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 চাঙ্গা হবে, ওখানে একটু শক্তিশালী হবে। কারণ সে তো পতন অবস্থায় চলেই গেছে, এটা আমরা বুঝতে পারতেছি। কারণ টাইফয়েড, যে কোনো রোগের পতন অবস্থায় কিন্তু আমরা এই চিকিৎসাটা দিতে পারবো, শুধু টাইফয়েড না, যে কোনো রোগের পতন অবস্থায় আমরা কার্বোভেজকে স্মরণ করতে পারি। তারপরে আমরা পরবর্তী পয়েন্ট যাই, 3 নম্বর পয়েন্ট। 30-200 দেন, 30-200 দেন, মাঝে মধ্যে, মাঝে মধ্যে 1-2 মাত্রা চলবে। তারপর করো কত পয়েন্ট, 4 যান। দেখেন, কোনো রোগ ভোগের পর একটা পয়েন্ট যা বইয়ের ভিতরে নাই, কোনো রোগ ভোগের পর কালা হয়ে গেলে, কালা হয় না, কোনো রোগ ভোগের পর, আমি কিন্তু কোনো কানে শ্রবণ শক্তি কমে গেলে, কানে কম শুনলে, এভাবে লেখেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। কোনো রোগ ভোগের পর, আমরা একটা কথা বলেছিলাম না প্রথমে, রোগ ভোগের অতীত কাহিনী, এই কথাটা এখানে আছে, পয়েন্টের ভিতর আছে, কিন্তু লিখেছেন, লেখেন 200 অথবা 1M পাওয়ার, 200 অথবা 1M, 1000 শক্তি। এক মাত্রা করে দেন, মাঝে মধ্যে 1 মাত্রা করে, 1 মাত্রা চলবে। 1M হলে 7 দিন অন্তর, 1M হলে 7 দিন অন্তর চলবে ডোজ। যখন রুগী ভালো বুঝবে তখন ঔষধ সেবন বন্ধ থাকবে, প্রত্যেকটা চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এটা থাকবে। রুগী যখন বুঝবে, হ্যাঁ, আর 1M দিলে 7 দিন অন্তর, এবং প্রয়োজনে উচ্চ শক্তি। এরপরে যদি শক্তি লাগে, আপনারা বলবেন যে আমার রুগীর শক্তি চাচ্ছে,
তখন আমরা শক্তিটা চেঞ্জ করব। পরবর্তী পয়েন্ট, কোনটা কানে? হ্যাঁ, ওর যে আসলে ওই রোগের একটা রোগের কারণে কিন্তু একটা রোগের সৃষ্টি হয়ে যায়। তো এটা দিলে যেহেতু পতন হয়ে গেছে ওখানে, একেবারে শেষ অবস্থায় হয়ে গেছে, তখন এটা দিলে আস্তে আস্তে ওই জায়গাটা পূর্বের জায়গায় ফিরে আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, কারণ ওটা তো মূলত রোগের কারণে হয়নি, ও একটা রোগের কারণেই ওই রোগের সৃষ্টি হয়ে গেছে। যাক, তারপরে যাই আমরা পরবর্তী পয়েন্ট 6 7। আচ্ছা যান, লেখেন দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়া বা রক্তস্রাব বের হওয়া। দাঁতের গোড়া আলগা হয়ে যাওয়া বা রক্তস্রাব বের হওয়া, একটা পয়েন্ট দেন। দাঁতের গোড়া আলগা হওয়া বা রক্তস্রাব বের হওয়া, একটা পয়েন্ট। লিখেছেন? লেখেন 200 অথবা অনেম। 200 হলে দিনে 2 মাত্রা, অনেম হলে 7 দিনে 1 মাত্রা। কথাটা লিখে নেন। উপশম হলে ওষুধ সেবন বন্ধ থাকবে। 200 হলে দিনে 1-2 মাত্রা দেওয়া যাবে, 2 মাত্রা দেন। অনেম হলে 7 দিনে 1 মাত্রা, কিন্তু 200টা আমরা আগে দেব। হ্যাঁ, আর অনেম হলে 7 দিনে 1 মাত্রা। এরপরেও যদি শক্তি প্রয়োজন হয় আপনারা পরবর্তী পাওয়ারটা দেবেন। দেখা আছে 10M আছে বা আদার যে পাওয়ারগুলো লেখা আছে অবস্থা বুঝে। 10M হলে 15 দিনে স্বাভাবিকভাবে দেওয়া হয়, এবং ঔষধে যত দিন পর্যন্ত কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করার সুযোগ সৃষ্টি করব। ঔষধ চলাকালীন ঔষধে কাজ হলে আমরা পরবর্তী মাত্রা দিব না। বুঝতে পারছেন? যে কোনো চিকিৎসার ক্ষেত্রে, শুধু আর কি কার্বোভেজের বেলায় না, সমস্ত চিকিৎসায় ঔষধের মাত্রায় কাজ করলে, প্রথম মাত্রায় কাজ করলে তার কাজ করার সুযোগ দিতে হবে। দ্বিতীয় মাত্রা আমরা দিয়ে ব্যাঘাত সৃষ্টি করব না। পরিষ্কার? এটা কিন্তু অর্গাননের কথা, এটা আমার মেডিসিনের কথা না। জি, হুম 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 ওটা পরে বলবেন, পরে বলবেন, ক্লাসটা শেষ করি। ক্লাসটা শেষ পরে উত্তর দেবো, ঠিক আছে? সব উত্তর দেবো, আপনারা মনে রাখবেন। আমরা তারপরে যাই। পরবর্তী পয়েন্ট লেখেন। পরবর্তী পয়েন্ট লেখেন, গ্যাংগ্রিনের পচন ক্ষত কালো বর্ণ ধারণ করিলে। কালো বর্ণকে আর একটা মেডিকেলে একটা কথা আছে, কৃষ্ণ বর্ণ বলে। বইতে দেখবেন, গ্যাংগ্রিনের পচন ক্ষত কালো বর্ণ ধারণ করলে, এবং একটা পয়েন্ট দেন, ওটা ক্ষতে কালো বর্ণ ধারণ করিলে, মানে দীর্ঘদিন যন্ত্রণা করিতে করিতে ওখানে কালো হয়ে যায় এই জায়গাটা। লিখেছেন একটা পয়েন্ট? একটু ব্যাখ্যা দিই। লেখেন, জ্বালা দুর্গন্ধ যুক্ত ক্ষত, এই জ্বালায় পাখার বাতাসে উপশম হয়। এই জ্বালায় পাখার বাতাসে উপশম হয় এমন লক্ষণে অনেম প্রথম দিনে 2 মাত্রা দিয়ে 7 দিন অপেক্ষা করবে। তাই লেখেন, প্রথম দিনে 2 মাত্রা দিয়ে 7 দিন অপেক্ষা করবে অনেম। গ্যাংগ্রিনের কিন্তু ভালো ঔষধ এটা। প্রথম দিন 2 মাত্রা দিয়ে 7 দিন অপেক্ষা করবে।
রুগী ভালো বলবে, ভালো বললে ঔষধও দেবেন না, তাকে একটু মন সন্তুষ্টির ঔষধ দেবেন। ঔষধ বেশি দেওয়ার চেষ্টা করবেন না এই ক্ষেত্রে। আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলি আপনাদের, ঔষধ বেশি দিলে কিন্তু রোগ সারে না। কারণ এই পতন অবস্থা হয়ে গেছে, গ্যাংগ্রিনটা একেবারে শেষ অবস্থায় চলে গেছে, তখন আমরা এই ট্রিটমেন্টটা দিব। দেবেন 1 দিন 2 মাত্রা দেবেন, দিয়ে 7 দিন দেখবেন ওর আস্তে ভালো লাগবে, জ্বালা থাকবে না, ব্যথা থাকবে না, এবং ওখানের ওই ক্ষতগুলো আরোগ্যের দিকে যাবে। রুগী বলবে, রুগীর শারীরিকভাবে সুস্থ বোধ করবে। কারণ কার্বোভ্যাক্স তো পড়ালাম, বুঝলেন না? রুগী যখন শেষ অবস্থায় চলে যায়, হ্যাঁ দেখা আছে ঔষধ এই 2টো ডোজ দিলেন তো, এখানে যতক্ষণ পর্যন্ত ঔষধে কাজ করে আপনারা রুগীরা শুনবেন, রুগীর জন্য মিথ্যা কথা না বলে, আপনারা চেষ্টা করবেন যাতে মিথ্যা না বলে রুগী। যতক্ষণ পর্যন্ত ঔষধে কাজ করে ততক্ষণ পর্যন্ত রুগীকে আর ঔষধ দেবেন না, পরবর্তীতে ফাইটাম দেবেন। এবং কাজ যখন বলবে যে আর ভালো কাজ করতেছে না ঔষধে, তখন আপনারা 1M দেওয়া থাকলে 10M আর 2 মাত্রা দেবেন একদিনে, দিয়ে 15 দিন বা তারও একটু অধিক দিন দেখবেন। এটা হলো ট্রিটমেন্ট। ঠিক আছে, এখন কথা বলা যাবে না, পরে 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 ঔষধে প্রশ্ন করুন পরে, এখন না, এখন করলে ক্লাস নষ্ট হয়ে যাবে। ক্লাস শেষ করেন, তাহলে ক্লাসটা নষ্ট হয়ে, এই ক্লাসটা অনেক দূরে যাচ্ছে, জানেন না? ইস, এখন না স্যার, পরে। এখন ক্লাসে প্রশ্ন করবেন না, ক্লাসটা অনেক দূরে যাচ্ছে তো। আমি তো আপনাদের সব দিনই বলি, আপনারা হাজারো প্রশ্ন করবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আমি যেটুকু জানি, সব তো সবাই স্বয়ং সম্পূর্ণ না এই পৃথিবীতে, আমি সবই বুঝি এমন কোনো কথা না, আমারও অনেক ভুল আছে, ভুল নিয়েই তো সব। আমরা কোনটা গেছি? গ্যাংগ্রিন, তাই না? দেখেন, স্বরভঙ্গ একটা পয়েন্ট দেন। স্বরভঙ্গ, গলা ভাঙি যায়, দেখেছেন? এ কিন্তু একটা ভালো সমস্যা, এই গলা ভাঙা সমস্যাটা। স্বরভঙ্গ লিখেছেন? একটু ব্যাখ্যা দেন। সন্ধ্যাকালীন বা সন্ধ্যায় স্বরভঙ্গ দেখা দেয় বা গলা ভাঙা। লেখেন 30 অথবা 200, দিনে 3 মাত্রা। ভালো লাগলে ঔষধ সেবন বন্ধ থাকবে, দিনে 3 মাত্রা, 30 অথবা 200। উপশম হইলে ঔষধ সেবন বন্ধ। আচ্ছা আচ্ছা, লেখেন লেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বলা যাবে না। আপনি স্বরভঙ্গ এই সিমটম পালিয়ে দেবেন, ব্যাস। আপনার দীর্ঘ স্বল্প হয়ে যাওয়ার দরকার নেই। যদি সন্ধ্যাকালে তার স্বরটা চেপে আসে, তাহলে আমরা আর দরকার নেই। কোথায় রুগী কোথায় কি হইলো, আমরা তো রুগীর চিকিৎসা করি, কি তাই না স্যার? আমরা তো রোগের চিকিৎসা করি না, এ তো আমাদের সেই সারা জীবনের কথা। তা আমরা সন্ধ্যাকালীন যখন রুগী বলবে, ডাক্তার সারাদিন তো আমার স্বর ভাঙে না, সন্ধ্যা হলে দেখা যাচ্ছে আস্তে আস্তে স্বরটা চেপে আসে, তখন আমাদের কিন্তু আর মনে পড়ে যাবে যে কার্বোভ্যাক্স এখানে জেনুইন মেডিসিন। তা লিখে দেন। কতগুলো হয়েছে পয়েন্ট? 8টা? 7। দেখেন, আর একটা পয়েন্ট দেন, 8টা দেন, আরেকটা দেন। দেখেন, শরীর থেকে একাধিক পয়েন্ট একটা লাইনে ঢুকাই দিচ্ছে। শরীর থেকে রস রক্ত বা অন্য কোনো তরল পদার্থের ক্ষয়ের কারণে, শরীর থেকে রস রক্ত বা অন্য কোনো তরল পদার্থের ক্ষয়ের কারণে শরীর নিস্তেজ হয়ে গেলে বা অসুস্থ হয়ে পড়লে
বা পতন অবস্থায় চলে গেলে। তিরিশ 200 দিনে 3 মাত্রা, পরবর্তীতে উচ্চ শক্তি। হ্যাঁ, দিনে 3 মাত্রা, পরবর্তীতে উচ্চ শক্তি লেখেন। কারণ এখানে ক্ষয় হয়ে গেছে, শরীর শরীর একেবারে শেষ হয়ে গেছে রোগের সঙ্গে যুদ্ধ করে। জি, 200 শক্তি দেন বা 30 200 দেন, দিয়ে পরবর্তীতে লিখে দেন ওখানে উচ্চ শক্তি। উচ্চ শক্তি আটটা হয়েছে না? তো এই 8টায় থাক। 8টা খুব ভালো পয়েন্ট দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে বাসায় একটা করে বই আছে না, সব মিলিয়ে একটু দেখবেন, এই বইয়ের সঙ্গে মিলাবেন। আমি ওর ভিতর থেকে সুন্দর করে আপনাদের লিখে দিয়েছি, আপনারা ওইগুলো দেখবেন। দেখবেন আপনাদের মানে এই অন্তরের ভিতরে যে জড়তা আছে, জড়তা থাকবে না আমার এটা পাঠ করলে। একেবারে সব খুঁটি বেছে আপনাদের সুন্দর করে দিয়েছি, ফিটপাট, বুঝছেন? তো আমার মনে হয় এইভাবে শিখলে অবশ্যই আমরা ভালো জায়গায় আস্তে আস্তে চলে যাব। না, এখানে কোনো সতর্কতা নাই, কোনো সমস্যা নেই। এটা এক রকমের ভিটামিনের ন্যায় কাজ করে।